আপনি আমাদেরকে কি দয়া করছেন? আপনি তো কোর্টের নির্দেশ মানছেন, কারণ আপনি তো আসামি, আমি বাদী, আমি জিতছি। কথা কম কন, কথা জানতে হবে, কথা বলতে হবে। তারপরে না অফিসারে বলে যে না এটা আইছে। এখন আপনাদের দোয়ায় প্রশাসনের অ্যাকশন দেখলে কয় নুরু আছে নাকি। যদি নুরু থাকে তাহলে কথাবার্তার ডাইস হয় এক রকমের, আর যদি নুরু না থাকে তাহলে কথাবার্তার ডাইস হয় আর এক রকমের। আপনারা খেয়াল করে দেখেন, এটা আমার মুখের কথা না, বাস্তব পরিবেশ। অতএব আপনারা নির্বাচন চান, আমিও নির্বাচন চাই, নির্বাচনের বিকল্প না। এই ডিপার্টমেন্টে সর্বপ্রথম 85 সালে একটা নির্বাচন হয়েছিল কর্মচারী ইউনিয়নের, সেকেন্ড নির্বাচন হয়েছিল বেলায়েতের একটা, তারপরে একক পথে, তারপরে হয়েছে ড্রাইভার সমিতি 2000 সালে, 2004 সালে নির্বাচন হয়েছে, 2013 সালে নির্বাচন হয়েছে। তিনটে নির্বাচন এই ডিপার্টমেন্টে ড্রাইভার সমিতির নেতৃত্বে হয়েছে। আগামী দিনে আরেকটা নির্বাচন হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। হয়তো ভোট না যেতে পারলো আমি দেখে যাব, কারণ আমাদের গঠনতন্ত্রে কিন্তু আছে পিআরএলে যাওয়ার পরও সে ভোটার। এখন সিদ্ধান্তের মালিক আপনারা। যদি আপনারা বলেন যে না এটা মরা গেছে, মারাই গেছে, গোরস্থান কমিটি, ওয়েলকাম, আমাদের কোনো সমস্যা নাই। যদি সুযোগ দেয় ভোট দিব, আর যদি সুযোগ না দেয় তাহলে ভোট দেব না, এটাই স্বাভাবিক। কারণ আপনাদের ভাগ্য আপনারাই নির্ণয় করবেন। সাথী বন্ধুগণ, যে কথাটা বারবার বলতে গিয়ে আরেকদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছি, 29 তারিখে আমি যে কথাটা বলছিলাম, তার আগে আমাদের ভিতরে যে এই যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, কাদা ছোড়াছড়ি ছিল, মাহে রমজানে ইফতার পার্টির মাধ্যমে আপনাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। সেইখানে আমরা শপথ নিয়েছিলাম আমরা এক এবং ঐক্যবদ্ধ। সেই অনুযায়ী এই যে কথাগুলো বললাম, যে সদস্য পদগুলো পাইলাম, সেটা আপনাদের নেতৃত্বে। কারণ প্রশাসন শুনছে যে আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছি, সেই কারণে। যাহা মাত্র 29 তারিখ শুনছে যে আমাদের ভিতরে আবার পুনরায় কাদা ছড়াছড়ি হয়ে গেছে, আমাদেরকে 5 তারিখ কিন্তু চিঠি দেয় নাই। অতএব চাওয়া পাওয়া আপনাদের উপরে ডিপেন্ড করবে। আমরা যদি কারো পরামর্শে, কারো প্রেসারে, কোন পিছু শক্তির কারণে নিজেদের ঘরে আগুন দিই, তাহলে আপনি ওই বৃষ্টিতে ভিজবেন, রোদ্রে শুকাবেন, আমার নুরুর কিছু আসে যায় না। সাথী বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, শেখার শেষ নাই। ওই যে কিছুদিন আগে 72 বছর বয়সে এক লোক এসএসসি পরীক্ষা দিয়েছে, কারণ তার এরকমের মনের ভিতরে একটা ধারণা করে রাখছিল যে আমি লেখাপড়া করব, সেই কারণেই পারছি। বেয়াদবি করলে মানুষ হইতে পারে না। গাড়ি চালক 2 পদের, একটা দক্ষ একটা অদক্ষ। এবার আসেন, আমাদেরকে অনেকে বলে যে পিআরএলে যাওয়ার পরও গাড়ি কেন চালাচ্ছে। আরে ভাই, গাড়ি চালকটা হলো একটা আভ্যন্তরীণ বিষয়। এখন আমি আরেকটু বলি, যদিও আমি অনেক সময় নিচ্ছি, আমি অতিথির কাছে মাপ চাই নিচ্ছি যে আমি সময় লিঙ্গের করার জন্য আপনাদের বোঝার সাথে বলতেছি। আমাদের সাবেক সভাপতি হান্নান ছিল, একজন এক্সচেঞ্জ ছিল, উনি ওনারে দিয়ে ডিউটি করাবে না। তখন এতটা মাস্টারুলের প্রকট ছিল না, বা আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা ছিল। তখন আমরা বলছি এই হান্নানের দিয়ে গাড়ি চালাইতে হবে। বিভিন্নভাবে বিভিন্ন কৌশল জোর জবরদস্তি করার পরে তাকে রুম বন্ধ করে দিছি। দেওয়ার পরে সে বড়বাবুর কাছে বলছে, তখন আমরা ওয়ারচার্জ হয়েছি, যে ওর সার্ভিস বুকটা নিয়ে আসো। কয় স্যার সার্ভিস বুক দিয়ে কি করবেন? কয় লাল কালি দিয়ে লিখবো, আমার যদি কোনো সমস্যা হয় এটা দায়িত্ব ওই হান্নান নেবে, তাহলে তারে দিয়ে আমি গাড়ি চালাবো। তখন হান্নান বলছিল যে ভাই কি করবো? আমি কই মাপ চাই, তাড়াতাড়ি চলে আসেন, ডিউটির দরকার নাই। কারণ আপনি জিন্দিগিতে আর পেনশন নিয়ে যাইতে পারবেন না যদি কোনোভাবে পেনশন প্রাপ্ত হই আমরা। আজকের আমাদের অনেক গাড়ি চালক রিটায়ারমেন্টে চলে গেছে। আমি ধিক্কার জানাই, আপনাদের মাধ্যমে ধিক্কার জানাই, যে পিআরএলে যাওয়ার পরে এখনো কেন গাড়ি চালাবে? কত চাই, কি চাই? ধিক্কার বলাই, জিজ্ঞা করি, তুতু দি, যে পিআরএলে যাওয়ার পর এখনো ডিউটি করে। এর চেয়ে কঠিন ভাষা আর আমার জানা নাই। কিন্তু তারপরও কিছু পিশাচ তারা এখনো ডিউটি করতেছে। উদীয়মান যে গাড়ি চালক তাদের কিসমত নষ্ট করতেছে, আল্লাহ যেন তাদের কিসমত নষ্ট করে দেয়। কারণ আমি তো 59 বছর চাকরি করলাম, আমি 40 বছর সার্ভিস দিছি, আর কত চাই? আর তো চাওয়া উচিত না। এখন সয় সম্মানে আজকের যদি ওনারা গাড়ি না চালাইতো, হয়তো এরকম একটা কেস দিতে পারতাম না, কিন্তু ধন্যবাদ জানাইতাম সাবেক একজন, যেমন আজকের আমাদের রিকমেন্ড কন্ট্রোলের সাবেক গাড়ি চালক ইনুস, সে রিটায়ারমেন্টে যেদিনকে গেছে তারপরে দিনকে থেকে আর ডিউটি করে না। এই যে আছে এখানে
সাথী বন্ধুগণ, আমাদের যে আজকের যাদের বিদায় সম্বর্ধনা দিলাম, এই যে বাচ্চু ভাই, খায়েজ আহমদ বাচ্চু, এই যে সিরাজ ভাই, মুজফর, তারা কিন্তু চাকরি যেদিনকে শেষ হয়ে গেছে তারপরের দিনকে থেকে আর ডিউটি করে না। আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, আপনাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই যে এটা করা উচিত না, কারণ এতে আমাদের ভিতরে বিশৃঙ্খলা বাড়ে। সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমরা কোনো কাজ করি নাই। আমাদের কোনো কর্মচারীর অধিকার ভাতা দিতে যদি অনীহা প্রকাশ করে, আমার কাছে যে সমস্ত কাগজ আছে, সর্বশেষ একটি কোর্টের রায় আছে সুপ্রিম কোর্টের, সেই রায়ের কাগজ নিয়ে আমি প্রত্যেকটা জায়গায় দেয়া সেখানে আমি প্রতিবাদ জানাইছি। এবং আরো জানেন, আমি এটা গত 3 বছর আগে আমাদের শুধু অধিকার ভাতার একটা হেড ছিল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এখানে আমি অডিট ডাইরেক্টরের সাথে বসে, তৎকালীন যিনি অডিট অফিসার ছিল, ওই যে চিটং বাড়ি ছিল, কি নামটা আমি ভুলে গেছি এখন, উনাকে অনেক ছলে বলে কৌশলে, কারণ ওনার সাথে আমার পরিচয় হলো মন্ত্রণালয় থেকে, উনি তখন আমাদের মন্ত্রণালয়ের অডিট অফিসার ছিল, সেখান থেকে পরিচয়। এরপরে এখন যিনি আছেন তার আগের জন, ওনার সাথে বসে আমি এসি অফিসের একটা কোড করা হয়েছে, এডিশনাল সিভিল ইঞ্জিনিয়ার এখানে একটা কোড করা হয়েছে, এইচডির এখানে, এই এক্সেনের এখানে একটা কোড করা হয়েছে। অতএব এডিশনাল সিভিল ইঞ্জিনিয়ার ড্রাইভার যাতে ডিভিশন থেকে অধিকার ভাতা না নিতে হয়, এটা আমি করছি। আমার কোন কর্মচারী, গাড়ি চালক যদি কোথাও পেনশনে যদি আটকে যায়, আমি, আপনারা জানেন ঢাকা ডিভিশনে একজন বড়বাবু আছে, উনি খুব সুনামধন্য, আকাম কইরে এখন হজ করে হাজির হয়েছে, হওয়ার পরে এখন যে যায় হারে বিভিন্ন কলা কৌশলের ভিতরে ফালায়, কারণ আমাদের নিয়োগটা হলো অগণতান্ত্রিক নিয়োগ। আমরা কোডের মাধ্যমে আইছি, আমরা কিন্তু নন মুসলিম ছিলাম, কোডের মাধ্যমে মুসলিম হয়ে আইছি। কথাটা আমি উদাহরণ দিতেছি, আবার অন্যদিকে নিয়েন না। এরপরে এখন যদি সার্ভিস বুক অনুযায়ী, আমরা যখন ওয়ার্কার ছিলাম তখন আমরা টাইম স্কেল পাইতাম না, আমরা সিনিয়র স্কেল পাইতাম না, সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। এখন যখন এজিতে গেছি, যাওয়ার পরে এগুলো ধরছে, ধরার পরে বিভিন্ন কাগজপত্র দিয়ে ওখান থেকে ছুটে আসছি, কিন্তু আমাদের কেরানি সাহেবরা ছাড়েন না, অফিসার করে বিভিন্ন রকম উল্টাপাল্টা বোঝায়। যেখানে খবর পাইছি নিজের টাকা খরচ করে একাধিকবার গেছি, আমি ঢাকা ডিভিশনে অন্তত 10 বার গেছি, যাইয়া তারপর তার পেনশন ছুটেছি। এখন আমাদের কাজটা কি? আমি তো আপনাকে বাড়ি করে দিতে পারবো না, গাড়ি করে দিতে পারবো না, আলাদা কোনো টাকা দিতে পারবো না, তাহলে আমার ব্যর্থতা কোথায়? আমি কি ব্যর্থতা করলাম? আপনাদের সাথে ইফতার করার পরে যে বলছি, এই যে ডিপার্টমেন্টের যে রাষ্ট্রীয় যে অবস্থা, আজকে তত্ত্বাবধায়ক সরকার চলতেছে, কোন ডিপার্টমেন্টে কোন জায়গায় নির্বাচন হয়েছে আপনারা দেখান। একটা পরিবেশ হইতে হবে। তো নির্বাচন করতে হলে কি এখানে বসে বললাম যে কালকে নির্বাচন হয়ে যাবে? এটা সিস্টেম আছে না? এদিকে তুই এদিকে কি বলবি বল। না না না, ও কি বলতে চায় বল। হ্যাঁ, তা তুই এটা ওই সময় বক্তব্য বলতে পারলি না কেন? তাহলে বিশ্লেষণ করবে তুই বলবি। আমি তো বলছি নির্বাচন এখানে আর মানুষ নাই, তুই এত কথা বলিস। আমি কি নির্বাচনের বাইরে বলছি? শেষ করে না তো, আপনাদের চাওয়াটা কি শেষ করছে? সে বক্তব্য শেষ করে চলে গেছে। এখানে তো বলাই হয়েছে হাউস কি চায়, মঞ্চ কি চায়, দুইটা মিলেই হবে। আজকে যে বলতেছে আমাদের কাছে দেয়া হয় যে এখানে কথা দিয়ে আসছে আমাদেরকে ভোটার করবে, 11 বছরে ভোটার করতে পারেন নাই। আপনি কিসের সময় চান? 11 বছরে পারেন নাই, 11 বছর আজকে নিয়মিত হয়েছি, তারপর আজকে করতে চান। সিদ্ধান্ত তো যখন দিবে তখন আপনি ইয়ে করবেন, সিদ্ধান্ত কি দেওয়া হয়েছে? সাথী বন্ধুগণ, আমি কিন্তু আপনাদের নির্বাচনের বাইরে কোনো কথা বলি নাই, আমি নির্বাচনের কথাই বলছি। যেটা আমরা নির্বাচন চাইছি সেটা বলেন। আপনার সফলতা ব্যর্থতা অন্ততায় এত সময় বলে লাভ নাই। সফলতাও আছে, আপনার ব্যর্থতাও আছে। ব্যর্থতা না দেখলে কেন আপনার আজকে ইয়ে হবে? সংক্ষেপে আপনাদেরকে সেটা বলুন, সেটা বলুন।
যাই হোক, আমি আর কিছু বললাম না। তো আমি সর্বশেষ আপনাদের কাছে আমি একটা অনুরোধ জানাই, যদি আমি কোনো কারণে ভুল করে থাকি, কারণ আমার বয়স এখন 59 চলমান, হয়তো আর কয়দিন বাঁচবো তার কোনো নিশ্চয়তা নাই, মারাও যেতে পারি। তো আমি চাই না যে কারো মনে কষ্ট দিয়া ওই কবরে যাই। তো এই জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, যদি বিগত দিনে আপনাদেরকে কারোরে কষ্ট দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, বেদনা দিয়ে থাকি, নিজ গুণে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব জিয়াউর রহমান। করছেন জনাব রূপ ভাই, আব্দুর রূপ, এই শাখা কমিটির সভাপতি। এখানে উপস্থিত আছেন আরো অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও আমার সাধারণ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিদায় সম্বর্ধনা, প্রথমেই পর্ব শেষ হয়েছে। বিদায় সম্বর্ধনার অনেক কথা আমাদের সহকর্মী আমাদের সফর আলী ভাই বলছেন, আমি সেদিকে না যেয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কারণ আমাদেরও সময়, স্বল্পতার সময় অনেক চলে গেছে, প্রায় 1:45 বাজে। এরপরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তাই আমি মনে করি সংক্ষিপ্ত আকারে আমরা কথা বলবো। ধন্যবাদ। আপনাদের শাখা কমিটির সাধারণ সম্পাদক জনাব নুরু ভাই আমাদের কেন্দ্রে দীর্ঘদিন রাজনীতির চলার পথে আমাদের সাথে সংগঠিত আছেন। উনি দূরদর্শিতা, উনি নেতৃত্বে এবং নেতৃত্বের অনেক কিছু জানেন। আমি মনে করি হয় নেতৃত্ব করতে গেলে অনেক ভুল ত্রুটি থাকবে, একজনকে খুশি করতে গেলে 5 জনকে খুশি করা যাবে না। আমরা এখানে 10 বাপের 10 সন্তান, আমরা 10টা ভাই একই ফ্যামিলিতে। আমার বাবা কি যদি সেই রকম সক্ষম হয় 10টা ভাইকে কি সমানভাবে দেওয়া সম্ভব না। তো অতএব আমরা মনে করব, এটাই আমাদের মেনে নিতে হবে যে আমরা যেখানেই থাকি না কেন, যেখানে যে কর্মস্থলে থাকি না কেন, আমরা আমাদের বিবেক, বুদ্ধি, বিশ্বাস, আস্থা সবার প্রতি রাখতে হবে। এটাই হলো কথা। যাই হোক, আজকে যে বিশেষ সভা ও সাধারণ সভা, আপনাদের এখানে অনেক আলোচনা বসিয়েছে। ইতিপূর্বে দেখছেন আপনাদের প্রথমেই আপনাদের নির্বাচন নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। আমি মনে করি হ্যাঁ, নির্বাচন করা সম্ভব, অবশ্যই সম্ভব। কারণ আপনারা জানেন ইতিপূর্বে গত 26শে আগস্ট 2024 আমরা যে আগস্টের 5 তারিখে যে সরকার পতন হওয়ার পরে যা আমরা আহ্বায়ক কমিটি করছি, এই কমিটি কিন্তু একটা বৃহত্তর আকারে সারা বাংলাদেশকে নিয়ে, সারা বাংলাদেশের ডিসিপুল 64 জেলাকে নিয়ে আমরা কিন্তু 30শে নভেম্বর একটা সংবাদ সম্মেলন করছি। কারণ এখানে 9 দফা দাবি, 9ম পে স্কেল, 9 দফা দাবি এখানে উত্থাপন করেছি। সেই 9 দফার লগ্নে যেখানে আজকে আমাদের আহ্বায়ক সাহেব এসআই কবির সাহেব উপস্থিত থাকার কথা ছিলেন, উনি যেহেতু চিকুনগুনিয়া, ওনার ডেঙ্গু হয়েছে, উনি এই সংগঠনকে তলানির সংগঠন কিভাবে আগান্বিত করতে চায় সেই লক্ষ্যে উনি কাজ করে দিচ্ছেন। আমাদের সদস্য সচিব মহোদয় আছেন, আমরা 21 সদস্য বিশিষ্ট সদস্যরা আছি, তারা কাজ করতেছি। এবং এই যে 9 দফা কাজ নিয়ে যেরকম ওভারটাইম আছে, পোশাক আছে, তারপর বিভিন্ন দাবি দেওয়া আছে, কেন্দ্রীয় কার্যালয় আছে, সব কিছু মিলিয়ে আমরা 9 দফা দাবি উত্থাপন করছি। সেটা প্রধান উপদেষ্টার বরাবরে 64 জেলা থেকে এবং দাবিনামা দেওয়া হয়েছে। এটার কার্যক্রম আমাদের আহ্বায়ক সাহেবের নেতৃত্বে এখন চলমান আছে। চলমান থাকায় আমরা আমাদেরকে সেখান থেকে চিঠিও রিপ্লাই দিয়েছে। তাই আমরা
আপনাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি, তাতে কোনো সন্দেহ নাই। তাই আপনারা আপনাদের দপ্তরে আমি মনে করি যে আপনারা এই যে একটা সাধারণ একটা নির্বাচন নিয়ে যেভাবে যা বলতেছেন, আক্রোশ আক্রমণাত্মক কোনো কিছুই দরকার নাই। কারণ আপনারা মনে করবেন যে সংগঠনের জন্য যে দিতে পারে তার ব্যর্থতাও আছে। তাই আমি মনে করি আমরা যে এই কাজগুলো করছি, আমাদের এই 9 দফা দাবি যেহেতু পে স্কেলের একটা ঘোষণাও আসছে, আমরা কাজ করে আসছি। আমাদের আহ্বায়ক সাহেবের কথা হইল যে মেসেজটা আগামী কয়েকদিনের মধ্যে আমাদেরকে হয়তো সেখানে উপদেষ্টা পরিষদে আমাদেরকে ডাকবে, আপনাদেরকে জানান দেওয়ার। আর একটা বিষয় হইল, আপনারা জানেন ইতিপূর্বে পরিবহন পুল বৃহৎ একটা সংগঠন, সেই সংগঠন 24শে এপ্রিল নির্বাচন হয়েছে। সেখানে 320 জন লোক ভোটার ছিল, 3 সদস্য 320 জন ভোটার। সেই নির্বাচনে 24শে এপ্রিল 2025 নির্বাচন হয়েছে। সেখানে আমরা নির্বাচন পর্যবেক্ষণ হিসাবে 8 জন নির্বাচন পর্যবেক্ষণ টিম ছিলাম। সুন্দর পরিহাসে ব্যালটের মাধ্যমে 2টা প্যানেল দাঁড়াইছে, একটা ছাতা পরিষদ, একটা গোলাপ ফুল পরিষদ। আমার মনে হয় না যে এরকম নির্বাচন, যেরকম আমি মৎস্যে যখন সভাপতি হয়েছি 2022 সালেও এরকম ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। তা আপনারা আর একটা হইল, এরপরে আসছি 7ই মে নির্বাচন কমিশন সচিবালয়, সেখানেও নির্বাচন হয়েছে ব্যালটের মাধ্যমে, উভয় সুন্দর। সেখানেও আমরা পরিচালনা করছি, সেখানে নির্বাচন পর্যবেক্ষণ করছি। আপনারা এখানেও যেহেতু নির্বাচন চাচ্ছেন, এখানে এমআরআই যেটা মাস্টার রুল আমাদের যে একটা গঠনতন্ত্র, আমরা 19 সাল থেকে কাজ করে আসছি। আমরা যেহেতু 23 সালে একটা পদক্ষেপ নিয়েছি, গঠনতন্ত্র করাও হয়েছে। যেহেতু একটা সরকার একটা পতন হয়েছে, হওয়ার পরে গঠনতন্ত্র চলমান এখন পর্যন্ত প্রক্রিয়া, সেই বিষয়গুলা আমাদের সদস্য সচিব মহোদয় এই বিষয়গুলা ডিসকাস করবেন বক্তব্যের মাধ্যমে, আমি বলবো না সেটা। আমার কথা হইল, যেহেতু আপনারা যারা নিয়মিত হয়েছেন তাদের কারো কাছে ভোট চাইতে যাওয়া লাগবে না, অটোমেটিক আপনারা ভোটার হয়ে যাবেন। কারণ আপনি তো নিয়মিত, আপনার রাজস্ব বেতন নিচ্ছেন, আপনাকে কেন বলতে হবে যে আমি নিয়মিত হয়েছি, আমি ভোটার হই না? আপনার যখন ইলেকশন হবে বা সিলেকশন হবে, আপনাকে তো অটোমেটিকভাবে ভোটার তালিকায় নিয়ে যাবে। আপনাকে এটাকে নিয়ে যুদ্ধ করার দরকার নাই। আমি মনে করি যারা নিয়মিত আছেন তারা অবশ্যই ভোটার হবেন। আর আমি মনে করি যে আপনারা নির্বাচনের প্রক্রিয়া চান। হ্যাঁ, এখানে একটা কমিটি আছে। নুরুভাইয়ের যথারীতি মনে হয় যে চাকরি বেশি দিন নাই, কারণ সে একজন সম্মানী ব্যক্তি। একটা কমিটি, দপ্তরের কমিটি যদি মেয়াদ থাকাকালীন, উনি কিন্তু অবৈধ না, কেন্দ্রে ওনার বৈধতা আছে, উনি কেন্দ্র থেকে কমিটি অনুমোদন নিয়ে আসছে, ওনার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আপনার মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে নির্বাচনের প্রক্রিয়া যাবেন। আমরা কিভাবে নির্বাচন দিতে হয় সেই নির্বাচনের চিঠি আকারের মাধ্যমে আমরা নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়ে কিভাবে দেবে সেটা বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটি দেবে। সে সিদ্ধান্ত আমাদের সদস্য সচিব মহোদয় দিবেন। আমি মনে করি আপনারা এই যে এর আগে আপনার ওই যে গঠনতন্ত্র আর ভোটার তালিকা, এই দুটাই কেন্দ্রের মাধ্যমে অনুমোদন হবে, নির্বাচন হবে। তা আমি পরিশেষে বলবো যে আপনারা আপনাদের কমিটির মেয়াদ শেষ হইলে আপনারা নির্বাচনের প্রক্রিয়া যান, তার আগেই প্রক্রিয়া যান, কারণ এটা নিয়ে কোনো গ্যাঞ্জাম করার কোনো দরকার নাই আমি মনে করি। আরও একটা বিষয় হইল, আমরা এখানে নুরু ভাই আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য আছেন, উনি কাজ করতেছেন। আপনারা আপনাদের ভালো মন্দ দিক আমরা তো দেখতেছি, সে তো কখনো খারাপ করতেছে না, আমরা কেউ পক্ষপাতিত্ব না। সে আমার কথা আমি বলে যাচ্ছি, ইতিপূর্বে আপনারা বলেছেন আপনাদের এখানে যে ট্রেড ইউনিয়নের লোকজন যে আপনাদের এখানে যে তালা মারছিল, তখন কিন্তু আমরা আসছিলাম এখানে। সেই আপনাদের চিফ ইঞ্জিনিয়ারের সাহেবের কাছে ওখানে আসা হয়েছিল, সেই তালাবদ্ধ অবস্থায় আপনাদেরকে সেখানে আইসা আমাদের সভাপতি, সেক্রেটারি সবাই আমরা সহ সেখানে আসছিলাম। এবং আপনারাও কমেন্ট করছেন আপনাদের কেন্দ্রীয় কমিটি প্রয়োজন নাই।
আপনারা বলেন তো, আপনাদের কি কেন্দ্রীয় কমিটি প্রয়োজন আছে কি নাই? বলেন আজকে, আছে কেন্দ্রীয় কমিটি কি প্রয়োজন আছে? হ্যাঁ, আর একটা কথা বলি, বাংলাদেশ সড়ক ও জনপথ সরকারি গাড়ি চালক সমিতি, যদি আপনি বাপকে না চেনেন, সন্তান যদি বাপকে না চেনে, তাহলে সে সন্তান কি? বললাম না সেটার। আপনি যদি সরকারি গাড়ি চালক সমিতিকে ব্যবহার না করেন, আপনি কোনো জায়গায় মূল্যায়ন পাবেন না। আজকে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটির আপনি ব্যানার ব্যবহার করবেন, না হলে আপনাকে লিখতে হবে কি সড়ক ও জনপথ গাড়ি চালক সমিতি। এর বাইরে আপনি লিখতে পারবেন না। এর বাইরে লিখতে গেলে আপনাকে চিঠি লাগবো আমরা কেন্দ্র থেকে, যে আপনি যেহেতু আমাদের অন্তর্ভুক্ত নাই, আপনি আপনারটা ব্যবহার করে আপনি কল্যাণ সমিতি করিয়া খান, অসুবিধা নাই। আপনার সমিতি করে আপনি খান, আমাদের সেটা দরকার নাই। আপনার এখানে আমাদের অন্তর্ভুক্ত থাকলে আপনি অনুমোদন নিতে হবে, আমাদের আওতায় থাকতে হবে। তাই যাই হোক, আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব না গিয়ে নির্বাচন চাইছেন, আপনারা এখানে 8 জন লোকের নির্বাচনের পক্ষে। আমি মনে করি বাকি লোকজনের কিন্তু মতামত পাওয়া যায় না। 8 জন লোক এখানে মতামত দিচ্ছেন। হ্যাঁ, এটা এখন আমি একটা কথা বলি, যারা বক্তব্য দিচ্ছে 8 জনের মতামত দিয়েছে নির্বাচনের পক্ষে, আমি সেইটা বলছি। যাই হোক, আপনারা নির্বাচনের প্রক্রিয়া যান, কমিটির মেয়াদ শেষ হোক, কমিটি মেয়াদ শেষ হওয়ার 3 মাস আগে নির্বাচনের প্রক্রিয়া যাবে, এটাই হলো কথা। যাই হোক, আমি আর বেশি সময় নেব না। ক্লিয়ার করবে অবশ্যই, আমাদের সদস্য সচিব ক্লিয়ার করবে। আপনি থামেন, আপনি শোনেন, আপনি থামেন, আমার কথা বলতে দেন। নির্বাচনের প্রক্রিয়া অবশ্যই যাবে, নির্বাচনের সিস্টেমিটি আছে, সেই সিস্টেমিটি অনুযায়ী নির্বাচনের প্রক্রিয়া যাবে আমি মনে করি। কারণ নির্বাচন আপনারা চাচ্ছেন, নির্বাচন দেওয়া হবে। ধন্যবাদ, আমি আর দীর্ঘায়িত সময় করব না। আল্লাহ হাফেজ। আজকের যিনি এখানকার প্রধান অতিথি, বিশেষ অতিথি, তারা তো আছে, তাদের বক্তব্য শেষ করেন। আমরা হাউকাউ না করে, কারণ যদি হাউকাউ করেন, না আপনারা কিছু বুঝবেন, না আমরা কিছু বুঝবো। আজকের আমরা যেহেতু কেন্দ্র মানি, কেন্দ্রের মুরব্বীরা আসছেন, তারা এখানে সিদ্ধান্ত দিয়ে যাবেন। আমি আবারও আপনাদেরকে বলছি, আমি নির্বাচনের বিপক্ষে না। আর একটা বিষয় আমি ক্লিয়ার বলি, আমার চাকরি আছে ডিসেম্বরের 14 তারিখ। আজকের যে এখানে ইতিহাস গড়লাম, সেটা হলো চাকরি যাওয়ার পরে সে আর থাকতে পারবে না, তারে সম্মান দেন আর না দেন, সে এই ক্ষমতায় থাকতে পারবে না, এটা তো ক্লিয়ার। তাহলে আমি তো আমার পরে, এই চাকরির পরে কি আর আমি থাকতে পারবো? কারণ সেটা তো আমি আজকের এই আপনাদের সামনেই ওপেন করলাম। সো হতাশ হওয়ার কিছু নাই, কথা শোনেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব হুমায়ুন কবির ভাই বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আজকের বিশেষ সাধারণ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ও সিনিয়র সহকর্মী ভাইয়েরা ও বিশেষ মেহমানরা বিভিন্ন সংগঠনের। যাই বক্তব্যর মাঝে অনেক তর্ক বিতর্ক, অনেক কিছুই শুনতে পারছি। যেহেতু বক্তব্যর মুডে হারায় গেছে, আমার বক্তব্য দেওয়ার মতো আজকে কিছু নাই। সংগঠন চলে একটা গঠনতন্ত্রের উপরে। রাষ্ট্র যেমন সংবিধান অনুসারে চলে, বাংলাদেশ সরকারি গাড়ি চালক এটা একটা সংবিধানের মাধ্যমে চলে। সেই সংবিধানে কি আছে এটা আপনাদের আগে জানা উচিত ছিল। আপনারা অনেকে অনেক কথা বলছেন। নির্বাচন আমিও চাই, এবং এখানে যারা শাখা কমিটির নেতৃবৃন্দ আছে তারাও নির্বাচন চায়। নির্বাচনের বিপক্ষে কিন্তু আমরা কেউ না, কিন্তু সেটা একটা প্রক্রিয়াটা আগে তো আপনাদের জানতে হবে যে কোন প্রক্রিয়ায় আমাদের নির্বাচনটা করা যেতে পারে। কিন্তু আপনারা না জানে যদি সেটাকে, আমি ইতিমধ্যে সভাপতি সাহেবের সাথে কথা বলছি, সেক্রেটারি সাহেবের সাথে কথা বলছি, সবাই নির্বাচনের পক্ষে। এখন যেহেতু নির্বাচিত একটা বৈধ কমিটি আছে এখানে, কিন্তু সেখানে সেই কমিটিটা বিলুপ্তি ঘোষণা করবে সভাপতি সাহেব।
তারপরে না একটা নির্বাচন কমিটি করতে পারি। যতক্ষণ সভাপতি তার মুখ থেকে ঘোষণা না দেবেন এতক্ষণ আমার ক্ষমতা নাই যে আমি একটা কমিটির অবৈধ ঘোষণা করব বা একটা নির্বাচন কমিটি গঠন করে দেওয়ার। তাই এখানে আমার সদস্যরা আছেন, তারা বিস্তারিত আলোচনা করছেন বা আমার পরে বিস্তারিত আলোচনা করবেন আমাদের সফর আলী ভাই। আমি অবশ্য আপনাদের এত ব্যাখ্যায় যাব না, তবে হ্যাঁ আপনাদের দাবি একটা নির্বাচন হবে। সভাপতি সাহেব আমাকে বলছে যে আমি কমিটি ভাঙিয়ে দেব, একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন এখানে করেন। কাজে আপনারা অধৈর্য হচ্ছেন কেন? সবকিছু নিয়ে আপনাদের কথা বলার এভাবে চাই না যে আপনারা তর্ক বিতর্কে জড়ান। ইতিমধ্যে দেই সে কাগজটা কই, ইতিমধ্যে আমার কাছে আবেদন করে গঠনতন্ত্র চেয়েছিলেন। নুরু ভাই যে বক্তব্য দিয়েছে তাকে শ্রদ্ধার সাথে আমি বলি, সে কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, যেটা রানিং সদস্য। সে একটি গঠনতন্ত্র তৈরি করছিলেন বিগত কমিটিতে। সে কমিটিতে আমাদের সফর ভাইও ছিল, জিয়া ভাই ছিল, আমিও ছিলাম, হয়তো আমি গঠনতন্ত্রে উপস্থিত ছিলাম না। সেই গঠনতন্ত্রটা অনুমোদন হয়নি। সেটা আওয়ামী লীগের দোষরা থাকার কারণে তারা 5ই আগস্টের পরে রাতের অন্ধকারে পলাইছিলেন। পরবর্তীতে ঢাকা শহরে যতগুলো জেলা যতগুলো অধিদপ্তর পরিদপ্তর আছে শাখা কমিটিতে আমরা ডাকছিলাম। ডাকার পরে সকলের ম্যান্ডেট নিয়ে একটা আহ্বায়ক কমিটি গঠন হয়েছিল। যেহেতু তখন ক্লান্তি লগ্নে কোনো কমিটি ছিল না, ভাসমান ছিল, সেখানে আমি সদস্য সচিব হিসাবে নির্বাচিত হই এবং আহ্বায়ক হিসাবে পরিবহন পুলের এসাক কবির নির্বাচিত হন কণ্ঠ ভোটে, ব্যালটের মাধ্যমে না। আমরা ক্ষমতা নেওয়ার পরে আমাদের ম্যান্ডেট দেওয়া হয়েছিল যে আমাদের সংগঠন চালানোর স্বার্থে যে কয়জনকে লাগে, যাকে লাগে, যে দপ্তর থেকে লাগে আমরা কপ করে সদস্য নেব। আমরা সবাইকে নিয়ে আলোচনা করে আমরা 21 জন নিয়ে একটা বডি তৈরি করছি। 21 জনের কেন্দ্রীয় কমিটি আমরা চালাচ্ছি। ইতিমধ্যে দুঃখের সাথে বলতে হয় আমাদের একজন সদস্য রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। সেটা হলো কাস্টমসের জনাব ফজলুল হক, ভুল করেছি, রহমান না, ফজলুল হক। সে ডিউটি সেরে বাসায় যাওয়ার পথে আমিনবাজারে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে সে মারা যান গত 17 তারিখে, গত মাসের। কাজেই একটা শোক কাটতে না কাটতে আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করছেন, অনেকে দেখা করছেন, অনেকের সাথে ফোনে কথা হয়েছে, আবার নুরু ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে। নুরু ভাই এখানে সেক্রেটারি, যদিও এখানে আগে নির্বাচন হয়েছে কি হয় নাই এটা আমি অকিবল ছিলাম না। যাই হোক, আপনাদের কথা বুঝতে পারছি, হয়তো দীর্ঘদিন এখানে কোনো নির্বাচন হয়নি। তা আমি আশা করব যে যদি সভাপতি, আবারও বলি, যদি সভাপতি সে কমিটি বিলুপ্তি ঘোষণা করে তবে আমি একটা নির্বাচন কমিটি আপনাদের করে দিব ইনশাল্লাহ। সেই কমিটি আপনাদের গোপন ব্যালটের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুন্দর একটা নিরপেক্ষ কমিটি এখানে তৈরি হবে। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কমিটি সারা বাংলাদেশে, যেটা আমার জিয়া ভাই বলে গেছে, আমাদের 9 দফা দাবি একযোগে 64টা ডিস্ট্রিক্টে শাখা কমিটির মাধ্যমে আমরা দাবি পেশ করছি, যার ফলশ্রুতিতে অনেক কিছু বাস্তবায়নের পক্ষে লক্ষ্যে কাজ চলতেছে। যেমন পে কমিশন গঠন হয়েছে, তারপরে পোশাক ভাতায় 9,000 কত টাকা বাড়ছে, আপনারা এই বিষয়ে সব বিষয়ে অবগত আছেন। আমরা কাজ করতেছি, আমাদের কাজ করতে দেন। দ্বিধা দ্বন্দ্ব থাকলে গাড়ি চালকরা কিন্তু কিছু করা যায় না, করতে পারবেনও না। কাজে সবাই কিন্তু এক হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। নুরুবার চাকরি শেষ, তাকে আমরা শ্রদ্ধার সাথে দেখি। তার চাকরি আছে কয় মাস আছে জানো? 4 মাস আছে। কাজে 4 মাস পরে সে তো এমনিও থাকার কোনো সুযোগ নাই। আর এখন কমিটি ভাঙিয়ে দিলি তো সে নাই, কিন্তু না থাকলেও কমিটি ভাঙলেও নির্বাচন কমিটি হলে সেখানে তো পরবর্তী কমিটি না আসা পর্যন্ত বর্তমান যে কমিটি আছে তারা কিন্তু সে কদিন সকল দায়িত্ব পালন করবে। এটাই নিয়ম গঠনতন্ত্র অনুসারে। এটা আপনাদের জানা আছে কিনা জানি না। নির্বাচন কমিটি নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে যখন ক্ষমতা বুঝিয়ে দেবে শপথের মাধ্যমে, তখন পূর্বের যে কমিটি ছিল তারা তাদের দায়িত্ব অর্পণ করবে। এটাই হলো নিয়ম গঠনতন্ত্র অনুসারে। যেমন আপনারা বলছেন যে এই যে সদস্যর বিষয়, যারা মেম্বার কারা হবেন, হ্যাঁ মেম্বার কারা হবেন এটার একটা নীতিমালা আছে। সে নীতিমালা পূর্বের ইতিহাসে যায়। একটা গাড়ি চালক যে রেভিনিউ খাতের আছে
সে তার সকল চাঁদা পরিশোধে যদি তার কোনো বকেয়া না থাকে একমাত্র সে সদস্য হতে পারবেন। পরবর্তীতে 23 সালে আরেকটা গঠনতন্ত্র তৈরি করা হয়েছে, সেখানে আছে যে যারা এজিভুক্ত আছে, যাদের বেতন এজি থেকে হয়, তারা মেম্বার হতে পারবে। কিন্তু সেই গঠনতন্ত্র এখনো আমরা অনুমোদন করতে পারি নাই। এটা নিয়ে আমাদের ওই অনেক একটু সংশোধনের কাজ চলছে, সেটা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যেহেতু বলি সেই গঠনতন্ত্রের ভিতরে কিছু সাংঘর্ষিক বিষয় আছে, যেটা রাজনীতির বিষয় আছে। আমরা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন না, আমাদের একটা অরাজনৈতিক সংগঠন, কাজেই সেখানে কিছু সংশোধনের বিষয় সেটা হয়েছে, বিধায় আমরা ওটা নিয়ে কাজ করতেছি। অচিরে আপনারা একটা পূর্ণাঙ্গ গঠনতন্ত্র পাবেন ইনশাল্লাহ, অপেক্ষা করেন, আপনাদের সকলে এ বিষয়ে জানতে পারবেন এবং পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমার সফর আলী ভাই আপনাদের দেবেন। কিন্তু আমি এই থেকে বক্তব্য কিছু দিচ্ছি না, তবে সভাপতির বক্তব্যের ভিতরে পরে সিদ্ধান্ত আপনারা পাবেন যে কি করা লাগবে বা কি করতে চাচ্ছি আমরা ইনশাল্লাহ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ সম্মানিত সদস্য সচিব। এ পর্যায়ে এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি যেই কথাটা বলতে পারি নাই সেটা একটু আবার বলি। সেটা হলো যে আমাদের এই মাস্টারুল্লাহরা ভোটার হবেন কি হবেন না, গঠনতন্ত্র কবে নাগাদ পাবো, গঠনতন্ত্রে কি আছে, সেই মর্মে আমরা কিন্তু আপনাদের চাহিদা পরিপ্রেক্ষিতে আমরা কেন্দ্রীয় কমিটিতে একটা চিঠি দিচ্ছি। সেই চিঠির আদলে তারা আমাদেরকে আবার একটা উত্তর চিঠি দিয়েছে। সেই চিঠিতে সর্বশেষ ওনারা, কারণ একটা কথা জেনে রাখেন, আজকে আর আমরা ডিপার্টমেন্টে যাই কিছু বলি না কেন, যখন মন্ত্রণালয় থেকে একটা কথা বলে ওইটাই আইন। অতএব আমাদের কেন্দ্রীয় সংসদ থেকে যেটা বলবে ওইটাই মনে করি গঠনতন্ত্র, ওইটাই আইন। কারণ আমরা অবশ্যই 100% শিওর যে অগণতান্ত্রিক অনিয়মতান্ত্রিক কোনো কথা বলবেন না, এই বিশ্বাস আমাদের আছে। তাই এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য জনাব সফর আলী, কেন্দ্রীয় কমিটির সফর আলী ভাই। বাংলাদেশ সড়ক ও জনপথ সরকারি গাড়ি চালক সমিতির কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ সাধারণ সভা ও বিদায় অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব হুমায়ুন কবির ভাই, উপস্থিত আজকে সভার সম্মানিত সভাপতি, সড়ক ও জনপথের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রব ভাই, উপস্থিত সড়ক ও জনপথের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নুরু ভাই, সড়ক ও জনপথের সকল নেতৃবৃন্দ এবং আমার সকল সহকর্মীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাকে যে ক্ষমতা দিয়েছেন আমাদের সম্মানিত সদস্য সচিব মহোদয়, আজকে আমরা যে কারণে এখানে সমবেত হয়েছি এর একটা সুষ্ঠু সমাধান আপনারা চান তো সবাই নাকি? এখন আমি যে প্রশ্নগুলো আমি দীর্ঘায়িত না করে সমাধানের দিকে যাই, কি বলেন আপনারা? তাহলে সমাধানের ভিতর যেতে হলে আমাকে কিছু প্রশ্ন করতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে দিতে হবে। আজকে যে সমাধান কল্পে আমরা এখানে যে সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব যে আমাদেরকে দিয়েছেন, সিদ্ধান্ত কিন্তু আমরা দেব না, সিদ্ধান্ত আপনারাই দেবেন। এই হাউজের মাধ্যমে সিদ্ধান্ত হবে, এই হাউজের মাধ্যমে সিদ্ধান্ত হবে। প্রত্যেকটা লোক সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত আমরা নেব না, সিদ্ধান্ত আপনারাই নেবেন। আমি সকলের বক্তব্য অবলোকন করেছি। এখন আমি ছোট্ট করে একটু এই যে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি, এই সমিতি আপনারা কেন করবেন, এতে আপনার উপকারিতা কি, আপনার অপকারিতা কি? আমরা তো বাঙালি, আমরা হুজুগে নাচি। আরে বাবা, আমি যে একটা কাজ করব, এই কাজটা কেন করব সেটা তো আমাকে জানতে হবে। আপনারা সবাই কি অবগত আছেন যে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি নামক যে একটা সমিতি আছে, এটা আমরা কেন করি? এই প্রশ্নটা কিন্তু কেউ করেন নাই। আমরা যে গাড়ি চালাই কেন চালাই? আমাদের রুটি রুজির জন্য, তাই না? তা আমরা যে সংগঠন করব কেন করব ভাই? আমার যদি এখানে লাভ না থাকে তাহলে আমি এটা কেন করব?
তাহলে আমাদের কি এটা কি জানার প্রয়োজন আছে? আমি কি বলবো আপনাদেরকে? আপনারা শুনতে চান? দেখেন, বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত 4টা বৃহৎ প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান। আপনারা জানেন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারদের একটা সমিতি আছে, ডিপ্লোমা সমিতি যেটাকে বলে। বাংলাদেশ মহিলা সমিতি নামক একটা সমিতি আছে, এবং সরকারি 4র্থ শ্রেণীর কর্মচারীদের নিয়ে একটা সমিতি আছে, এবং আমাদের সরকারি গাড়ি চালকদের আবেদনের পরিপ্রেক্ষিতে 1962 সালে আবেদনের পরিপ্রেক্ষিতে 1963 সালে এই সরকারি গাড়ি চালক সমিতি নামক একটা সমিতি নিবন্ধিত হয়, অনুমোদিত হয়, এবং এটার জন্য আপনারা সবচেয়ে গর্বিত যে ফজল উস্তাদ এটা সৃষ্টি করে দিয়ে গেছেন। আপনারা অবশ্যই সকলে এই জন্য গর্বিত। এখন এই যে সৃষ্টি সূচনা লগ্ন থেকে আজ 62-63 বছর যাবৎ এই সরকারি গাড়ি চালক সমিতি বাঙা গড়া ল্যাংরা গুড়ার মতো চলতেছে। এই ল্যাংরা গুড়ার মতো চললে কিন্তু কিছুই দাবি দেওয়া, তো আইনি, নৈতিক এবং যৌক্তিক দাবি দেওয়াগুলো বাস্তবায়নের লক্ষ্যে তো আমরা এই সমিতিটা করেছি। এখন আমরা যদি আমাদের অবস্থান থেকে আমরা সফল কাম হইতে না পারি, তাহলে এটা করার আমাদের কোন দরকার আছে? দেখেন, এটার বিশেষত্ব কি? আপনারা ট্রেড ইউনিয়ন করবেন, কোনো সমস্যা নাই, ট্রেড ইউনিয়ন করতে আপনাকে কেউ মানা করবে না। ট্রেড ইউনিয়নের কাজ ট্রেড ইউনিয়ন করবে, সরকারি গাড়ি চালক সমিতির কাজ গাড়ি চালক সমিতি করবে। আজকে সরকারি গাড়ি চালকদের যে ডিপার্টমেন্টাল দাবি দাওয়াগুলো আছে, এটা নিয়ে কি অন্য কোনো প্রতিষ্ঠান কাজ করবে ভাই? সরকারি গাড়ি চালক আমরা, আমাদের একটা সেকেন্ডের কোনো জীবনের কোনো দাম নাই, যে কোনো সময় মরে যেতে পারি। সবচেয়ে বিপজ্জনক কথা না এটা? আমাদের কি ঝুঁকি ভাতা আছে? অথচ একটা টাইপিস্টের ঝুঁকি ভাতা আছে। এটা কিভাবে সম্ভব? কারণ আমরা আমাদের দাবিগুলো কিন্তু সেই রকম ভাবে উত্থাপন করতে পারি নাই, ঠিক কিনা বলেন? এখন এই যে এই পোস্টটা হল টেকনিক্যাল পোস্ট, কিন্তু আজও পর্যন্ত কিন্তু টেকনিক্যাল পোস্ট হিসেবে এই পোস্টটাকে স্বীকৃতি দেওয়া হয় নাই। তো এটা কি আমাদের দাবি না? আচ্ছা, এই দাবিটা কি অন্যান্য ট্রেড ইউনিয়ন করবে? দেখেন, আমাদের যে ওভারটাইমের ব্যাপারটা দেখেন, 176 ঘন্টা সমান এক বেসিক ওভারটাইম কারা পায়? বাংলাদেশি বেতার পায়, এরপরে কিবা হাইকোর্টে পায়। এটা তারা কিভাবে পায়?